করে দিলাম। তো আমরা হচ্ছে একটা ডাটাবেজ নিয়ে কথা বলবো। সেই ডাটাবেজের নাম হচ্ছে পোস্টগ্রেসকিউএল। তো আলটিমেটলি ডাটাবেজ কিন্তু অনেক রকমের মানে আছে, যেমন হচ্ছে আপনার আমরা মাইএসকিউএল ইউজ করি, তারপরে হচ্ছে পোস্টগ্রেসকিউএল, তারপরে হচ্ছে আপনার ওরাকল, এরপরে এসকিউএলাইট, এরপরে মঙ্গোডিবি, এরপরে আর কি আছে, তো এরকম আরো অনেকগুলো ডেটাবেজ আছে। সো ডেটাবেজের মধ্যে আবার দুই রকমের ডেটাবেজ আছে, একটা হলো রিলেশনাল ডেটাবেজ আর একটা হলো কি ডকুমেন্ট ডকুমেন্ট টাইপ ডেটাবেজ। ঠিক আছে? তো আমরা যদি ডাটাবেসটাকে স্টার্ট করি, তাহলে আমার মনে হয় একটা পিডিএফ দেওয়া আপনাদের উচিত। সেই পিডিএফটা থেকে পড়াইলে হয়তো বা আপনাদের দ্রুত বুঝতে সুবিধা হবে। আচ্ছা, আপনাদেরকে এই তিনটা জিনিসই দিয়ে দিচ্ছি। আপনাদের দিতে হলো আমাকে কি হলো? ওকে, আপনাদের তিনটা দিয়ে দিলাম। যে কোনো একজন আরেকটা গ্রুপে, এই গ্রুপটাতে ফরওয়ার্ড করে দেবেন, কারণ আমার এখান থেকে অ্যাক্সেস নাই। হ্যাঁ, মোবাইল থেকে অ্যাক্সেস হয় কিন্তু এখান থেকে অ্যাক্সেস হয় না, এটা আসলে খুব দুঃখজনক ব্যাপার। আচ্ছা, দুইটা গ্রুপ মেনটেন। আচ্ছা, মোবাইল দিয়ে আবার ওইটা করা যায় কিন্তু ইয়া দিয়ে হয় না। আচ্ছা, যাই হোক। তো আমরা নর্মালাইজেশন জিনিসটা দেখবো আর নো এসকিউএল কি জিনিস সেটা দেখবো। হ্যাঁ, তো দেখি, দেখার পরে তখন জিনিসটা আরো ক্লিয়ারলি বুঝবো। হ্যাঁ, তো বলতেছে কোর কনসেপ্ট অফ নর্মালাইজেশন, এইসব জিনিস দেখবো। বলছে হোয়াট ইজ ডাটাবেস, বলতেছে ডাটা কালেকশন করে রাখি, ম্যানেজ করি। ঠিক আছে? স্টোর, কুয়েরি, কিপ, রিলায়েবল। তো স্টোর করা মানে হচ্ছে রেকর্ডগুলো রাখা, কুয়েরি মানে হচ্ছে যেটা খুঁজে বের করব। ঠিক আছে? আর কিপ রিলায়েবল মানে কি, যে কোনো সময় খুঁজতে চাইলে সেটাকে যেন পাওয়া যায়, যেন ডিলিট না হয় মানে কোনোভাবে, তারপরে হচ্ছে কোনো প্রবলেম যেন না হয়। রিলায়েবল মানে হচ্ছে হাতের কাছে রাখা। ঠিক আছে? কাছাকাছি, বা হচ্ছে যে কোনো সময় যখন প্রয়োজন হবে তখন পাওয়া। তো তাহলে এই হচ্ছে আমাদের সুযোগ সুবিধা ডাটাবেজের। এবং ডাটাবেজের নাম অনেকগুলো আছে, যেমন মাইএসকিউএল, পোস্টগ্রেসকিউএল, ওরাকল, এসকিউএল সার্ভার, এসকিউএলাইট, মঙ্গোডিবি, রেডিস। ঠিক আছে? তো এইগুলো যে কোনো একটা করলেই হয়, কারণ যে কোনো ইয়াতে সবগুলাতেই আমাদের কি কমন একটা ল্যাঙ্গুয়েজ আছে, এটার নাম হচ্ছে এসকিউএল। এসকিউএল মানে হচ্ছে স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। তো আমরা এমনিতে পাইথন, জাভা, পিএইচপি এরকম অনেক ল্যাঙ্গুয়েজ পড়ি, বাট পোজ মানে ডাটাবেজের ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ একটাই, সেটা হচ্ছে এসকিউএল। ওকে, সো একটা যদি পারি তাহলে সবগুলাই পারবো। এখন এই এসকিউএল করতে গেলে আমাদের কি বিল্ডিং ব্লকস, মানে কয়েকটা জিনিস আছে যে জিনিসগুলো সম্পর্কে আমার জানাতে হবে। একটা হলো টেবিল, একটা টেবিলের ভিতরে রো আর কলাম থাকে। ঠিক আছে? আর প্রাইমারি কি থাকে, এই প্রাইমারি কি জিনিসটা হচ্ছে ইউনিক হয় সব সময়। ঠিক আছে? আর ফরেন কি, এটাও ইউনিক হয় কিন্তু এটা অ্যানাদার টেবিলে গিয়ে হচ্ছে ফরেন কি হয়, আর নিজের টেবিলে প্রাইমারি কি। স্কিমা মানে হচ্ছে একটা ব্লুপ্রিন্ট অফ টেবিল কলাম রিলেশনশিপ, মানে মাল্টিপল টেবিলের মধ্যে যে রিলেশনশিপ, এটাকে আমরা স্কিমা বলি। ঠিক আছে? তো এখন রিলেশনাল ডাটাবেজ আর নন রিলেশনাল ডাটাবেজ এই জিনিসটা কি, একটা হলো ফিক্সড স্কিমা, যে একটা টেবিলের সাথে আরেকটা টেবিলের রিলেশন কিভাবে হবে, রিলেটেড টেবিল, নো ডুপ্লিকেশন। ঠিক আছে? বেস্ট ফর ফাইন্যান্স, ইআরপি আর ইনভেন্টরি। ইনভেন্টরি মানে তো বুঝেনি, তাই না, দোকান টোকান এগুলোতে। এরপর হচ্ছে নন রিলেশনাল ডাটাবেস যেগুলো, সেগুলোর মধ্যে কি সুবিধা, ফ্লেক্সিবল স্কিমা মানে কোনো ফিক্স স্কিমা নাই, নেস্টেড ডাটা, তার মানে একটার ভিতরে আরেকটা ডাটা থাকতে পারে, বেস্ট ফর হচ্ছে ক্যাটালগ, লগস, তারপর রিয়েল টাইম অ্যাপস, এগুলোর জন্য। তো আমরা এগুলো নিয়ে আরেকটু কথা বলবো, তার আগে আমরা ঘুরে আসি যে আমরা টেবিল জিনিসটা কি, এই জিনিসটা আগে ক্লিয়ারলি বুঝে আসি। ঠিক আছে? তো আমরা একটা টেবিলের উদাহরণ দেখে আসি। টেবিল, ডাটাবেস,
ঠিক আছে। তো আমরা যদি একটা ইমেজে যাই টেবিল, আচ্ছা এই টেবিলটা মোটামুটি সাজানো গুছানো আছে, এটা থেকে দেখি। হ্যাঁ, তো এইখানে দেখেন আপনারা দেখতে পাবেন যে এটা পুরোটা একটা টেবিল। সেটা কিভাবে বোঝাচ্ছে, এই যে কালো যে একটা দাগ আছে এটা দিয়ে বোঝাচ্ছে এটা পুরোটা একটা টেবিল। ওকে, এই টেবিলের ভিতরে কি আছে, কলাম আছে অনেকগুলা। কয়টা কলাম, 1 2 3 4 5টা কলাম। আর রেকর্ড আছে কয়টা, 1 2 3 4 5, কয়টা, 2 4 5টা। তো রেকর্ড বলতে বুঝাচ্ছি রো। রো কয়টা আছে, 5টা। আর কলাম আছে কয়টা, 5টা। তো এই কলামগুলা কি করে, একটা টেবিলের অ্যাট্রিবিউট বা বৈশিষ্ট্যকে বহন করে। ঠিক আছে, তো এগুলোকে আমরা ফিল্ডও বলি। ঠিক আছে, ফিল্ড বা কলাম, অথবা হচ্ছে আমরা অ্যাট্রিবিউট বলি। ঠিক আছে, তো এগুলো আমরা আরো ভালো বুঝবো যখন হচ্ছে আমরা ক্লাস অবজেক্ট নিয়ে কথা বলবো তখন। ঠিক আছে, এখন এই যে এই কালো জিনিসটা যে ঘেরা আছে, প্রথম যে রোটা, এই রোটাকে আমরা বলতেছি কলাম নেমস, মানে যতগুলো কলামের নাম আছে সব এইটা। তো আমরা যদি কেউ ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কথা বলে থাকি তাহলে এটাকে বলা হয় টেবিলের হেড, রাইট। তার মানে এই কলাম বরাবর যা আছে এই কলামের ডেটা, তার মানে এজেন্ট কোডের ডেটাগুলো সব এই কলাম বরাবর, এজেন্ট নেমের ডেটাগুলো সব এই কলাম বরাবর, ওয়ার্কিং এরিয়ার ডেটা সব এই কলাম বরাবর। ওকে, আর এই যে লাল দাগ দিয়ে যে ঘেরা, এটা হচ্ছে কি আমার একটা রো বা রেকর্ড। এটা হচ্ছে একটা অবজেক্টের রেকর্ড। অবজেক্ট বলতে কি বোঝাচ্ছে, যেমন রামা সুন্দরম, এটা তো একটা মানুষ, রাইট। এই মানুষটার যত ডেটা আছে সব ডেটা এই কলামের ভিতরে এক একটা কলামে দিছে, বাট কলামটা কিন্তু এক রো বরাবর হয়েছে। বুঝতে পারছি। তাহলে রামা সুন্দরের যদি নেম কোড বলি তাহলে এটা, ওয়ার্কিং এরিয়া বলি তাহলে ব্যাঙ্গালোর, তারপরে কমিশন হচ্ছে এইটা, তার ফোন নাম্বার এটা। সেম ওয়েতে অ্যান্ডারসনের সেম এজেন্ট কোড হচ্ছে এইটা, ওয়ার্কিং এরিয়া হচ্ছে কি ব্রিসবান, তারপরে কমিশন হচ্ছে 14 পয়সা বা এরকম কিছু, ফোন নাম্বার এটা। তার মানে এটা একটা অবজেক্টের রেকর্ড, রাইট। তাহলে রেকর্ডগুলো আমরা রো বরাবর রাখতেছি কোনো অবজেক্টের, আর কলাম বরাবর কি থাকতেছে, কলামের ডেটা। এগুলোকে আমরা বলি ফিল্ড, কি ফিল্ড। ওকে, এই যে ফিল্ডস বা কলাম, ক্লিয়ার। তো এই যে এক একটা কলামের ভিতরে আবার চারিদিকে দাগ দিয়ে যে সেলগুলো আছে, এই সেলগুলোকে আমরা বলি কলামের ভ্যালু। তো আমরা সেলই বলি, বাট এগুলোর ভিতরে যা রাখা হয় এগুলোকে বলি আমরা কি, কলাম ভ্যালু। ওকে, তো দেখা যাচ্ছে এই লন্ডন, লন্ডন কোন কলামের ভ্যালু, ওয়ার্কিং এরিয়া। তারপরে A001, এটা কার ভ্যালু, এজেন্ট কোড। তারপরে এটা হচ্ছে ফোন নাম্বার। তাহলে আমরা একটা টেবিলের বৈশিষ্ট্য মোটামুটি বুঝলাম, রাইট। তো এইরকম মাল্টিপল টেবিল নিয়ে একটা ডেটাবেস তৈরি হয়, এবং এই রেকর্ডগুলোকে আমরা কি করি, কি করি বলেন তো, স্টোর করি, এগুলোকে ম্যানেজ করি, এগুলোকে আবার কুয়েরি করি যে কে কোথায় আছে, অ্যানালাইসিস করি। আবার এগুলোকে কি করি, যেহেতু এগুলো আমরা আমাদের ডেটাবেজে রাখি, সো এগুলো রিলায়েবল হিসেবে আছে, যখন যেটা প্রয়োজন হয় আমরা কি করতে পারি, কুয়েরি করতে পারি। এটুকু নিয়ে কারো কোনো কনফিউশন বা কোশ্চিন যদি থাকে বলতে পারেন। আছে? হ্যাঁ বলেন। আচ্ছা নাই, তাহলে আমরা শুরু করি। তাহলে আমরা বুঝে গেলাম টেবিল একটা জিনিসটা কি। এরকম মাল্টিপল টেবিল নিয়ে আমাদের কি তৈরি হয়, এক একটা ডাটাবেস তৈরি হয়। ঠিক আছে, তো ওই যে এক একটা টেবিল দেখলেন, ওই টেবিলের সাথে টেবিলের রিলেশনশিপটাকে আমরা বলতেছি রিলেশনাল ডাটাবেস। আর যদি টেবিল আকারে না থাকে তখন ওইটাকে বলবো নন রিলেশনাল ডাটাবেস। তাহলে রিলেশনাল আর নন রিলেশনের মধ্যে পার্থক্য একটাই, এটাতে টেবিল ছাড়া কাজ করে আর এটা টেবিল দিয়ে কাজ করে। এটা হলো টেবিলের ভিতরে রেকর্ডগুলো থাকে, আর এটাতে কি থাকে, ডকুমেন্ট থাকে। বুঝতে পারছি। তো ডকুমেন্ট কিভাবে থাকে, স্ট্রাকচার্ড ওয়েতে, বাট নট কোনো ফিক্স ওয়ে। আর এটাতে কি থাকে, ফিক্স একটা স্কিমা থাকে। ওকে, ওকে, এখন নর্মালাইজেশনটা বুঝি। তো বলছে নর্মালাইজেশনটা এরকম যে টেবিলের ভিতরে মিনিমাম রিডান্ডেন্সি, সো ডেটা স্টে কনসিস্টেন্ট। মানে রিডান্ডেন্সি বলতে কি বোঝায়, অ্যানিওন কেউ বলতে পারবেন, অ্যানিওন? কেউ পার্টিসিপেটই করতে চায় না, তাহলে কেমনে বুঝবে, কেউ বলতে পারবেন না? এখনো বুঝি নাই।
এক্স্যাক্টলি, তার মানে রিডান্ডেন্সি হবে না, বা বারবার হচ্ছে কি হবে না, রিপিট হবে না। আর কিছু বলবেন কেউ? কেউ বলবেন? আচ্ছা, ঠিক আছে, আপনাদের কথা ঠিক আছে, যে আমরা রিডান্ডেন্সি মানে রিপিটেড ডেটা যেন না থাকে সেটা। কারণ রিপিটেড ডেটা যত বেশি থাকবে আমাদের ডেটাবেজের জায়গা তত বেশি খাবে, রাইট? তো এটা কিভাবে বেশি খায় সেটা আমরা একটু পরেই দেখতে পাবো। তো এই যে রিডান্ডেন্সি, এই রিডান্ডেন্সিটা কমায় নিয়ে আসতে পারলে তখন আমাদের ডেটাটা কি থাকে, কনসিস্টেন্ট থাকে। তার মানে কার সাথে কার রিলেশনশিপ আছে বা কোথা থেকে এই ডাটাটা পাচ্ছি সেই জিনিসটা আমরা বুঝতে পারি, ওয়ার্ক ফ্লোটা ঠিক থাকে। ওকে, আচ্ছা। তো আমরা এই যে ইনসার্ট ডিলিট আপডেট এগুলোর ক্ষেত্রে আমাদের হচ্ছে প্রবলেমটা হয় যদি আমার রিডান্ডেন্সি থাকে, ঠিক আছে। আর হচ্ছে বেটার ইন্টিগ্রিটি থাকে, ভায়া কি, নট রিপিটেশন, এগুলো তো একই কথা ঘুরে ঘুরে, ঠিক আছে। রিপিটেড মাল্টি ভ্যালু ফিল্ড, এই যে এই কথাটা একটা আননর্মালাইজ ডাটাতে কি থাকবে, রিপিটেড ডাটা থাকবে, আর হচ্ছে মাল্টি ভ্যালু ফিল্ড থাকবে, মানে একটা ফিল্ডের ভিতরে মাল্টিপল ডাটা থাকবে। আচ্ছা, আপনাদেরকে একটা টেবিল দেখালাম, রাইট? এই টেবিলের ভিতরে দেখেন তো একটা সেলের ভিতরে কয়টা ডাটা আছে? একটা করে। যদি এটার ভিতরে দুইটা করে বা মাল্টিপল ডাটা থাকে তাহলে কি এটা কনসিস্টেন্ট হবে? তো এই মাল্টি ডাটা যদি থাকে তখন আমরা এটাকে কি বলবো, আননর্মালাইজড ডাটা। ওকে, ওকে, তাহলে আমরা একটা উদাহরণ দেখি। দেখেন আমাদের এটা একটা টেবিল, এই টেবিলটা হচ্ছে কি, একটা ম্যানেজারের টেবিল। এই ম্যানেজারের টেবিলে দেখেন, এই ম্যানেজারটা হচ্ছে ম্যানেজারের নাম, এটা তার এরিয়া এটা, কিন্তু এমপ্লয়ি আইডিতে দেখেন দুইটা আইডি আছে, আবার এমপ্লয়ি নেম আছে, এটা সেক্টর আইডি আছে, সেক্টর নেম আছে। এটা মানে এই যে ম্যানেজার আছে, এই ম্যানেজারের আন্ডারে দুইজন এমপ্লয়ি আছে এবং তারা কোন কোন সেক্টরে কাজ করে সেটাও বলে দিছে। তো তাদের এমপ্লয়ি নেমও দুইটা। তার মানে ব্যাপারটা হইতেছে যে একটা সেলের ভিতরে দুইটা করে ডেটা আছে। তাহলে আমরা যদি একটা সেলে মাল্টিপল ডাটা থাকে তাহলে কি ওটাকে নর্মালাইজ ডাটা বলতে পারবো? পারবো না। তার মানে এটা আননর্মালাইজ ডাটা, ঠিক আছে। এখন আমরা কি করব, এটাকে নর্মাল করব। নর্মাল করব কিভাবে, যেন একটা সেলে একটা ডেটা থাকে। এটা করার জন্য আমরা কি করতে পারি, আমরা এরকম ভাবে কি করতে পারি, আদমের আন্ডারে একজন করে রাখতে পারি, তাহলে আদম কি হচ্ছে আবার ডুপ্লিকেট হয়ে যাচ্ছে, মানে দুবার হয়ে যাচ্ছে, রাইট? তাহলে এটাও তো আমাদের জন্য প্রবলেম। কিন্তু এটা এখন আর আননর্মালাইজ ডাটা না, এটা নর্মালাইজ ডাটা, কারণ একটা সেলের ভিতরে মাল্টিপল ডাটা নাই, আর পুরো রোটা হচ্ছে ডুপ্লিকেট নাই। ফুল রো কি ডুপ্লিকেট আছে? নাই, কিন্তু আমার কিছু কলাম আছে যেগুলো ডুপ্লিকেট আছে। তো এইটাকে আবার হচ্ছে আমরা আরো নর্মাল ফর্মে কনভার্ট করবো, এটা হচ্ছে ফার্স্ট নর্মাল ফর্ম। তাহলে আননর্মালাইজড ফর্ম থেকে আমরা ফার্স্ট যে নর্মালাইজ ফর্ম আছে সেই নর্মাল ফর্মে নিয়ে আসলাম। এখন আমাদের রিডান্ডেন্সি কোথায় বাড়তেছে, ম্যানেজার নেমে। তাহলে আমাদেরকে এইটা করার জন্য কি করতে হবে, সেই প্রবলেমটা সলভ করার জন্য আমরা ম্যানেজারকে আলাদা করে একটা টেবিলে রাখলাম আর এমপ্লয়ীদেরকে আলাদা একটা টেবিলে রাখলাম। তাহলে কি হচ্ছে, এখন এই দুজনের মধ্যে কোনো রিলেশনশিপ কি আছে, বলেন তো? আছে। তাহলে এমপ্লয়ি টেবিলে দেখেন ম্যানেজার আইডি নামে আমার একটা কমন একটা কলাম আছে, যে কলামটা এই ম্যানেজার টেবিলেও আছে। তাহলে ম্যানেজার টেবিলে যখন ম্যানেজার আইডিটা থাকবে তখন এটার নাম হচ্ছে প্রাইমারি কি। আর এই কলামটায় যখন আমরা এমপ্লয়ি টেবিলে রাখতেছি তখন এটাকে বলতেছি আমরা ফরেন কি। এই ফরেন কিটা কি করতেছে, এই টেবিলের সাথে এই টেবিলের একটা রিলেশনশিপ তৈরি করতেছে, যে এই যে ডেভিড ডি, এ কোন ম্যানেজারের আন্ডারে আছে সেই ম্যানেজারের আইডিটা দেওয়া আছে। তাহলে 1 নাম্বার ম্যানেজার কে, আদম এ। তার মানে ডেভিড ডি কার ভিতরে আছে, কার কার আন্ডারে আছে, আদম এর আন্ডারে। এখন আমরা এই আইডিটা দেখে বলতে পারবো না যে জেমস কার আন্ডারে আছে, 3 নাম্বার আইডি, 3 নাম্বার আইডিতে কে আছে, কার্ল। তাহলে কার্ল হচ্ছে তার বস। বুঝতে পারছি? তাহলে এইভাবে আমরা কি করতে পারি, সহজ করে ফেলতে পারি। বাট এইখানে আর একটা জিনিস আছে, জিনিসটা কি, সেটা হচ্ছে দেখেন এখানে ফাইন্যান্স আর ফাইন্যান্স দুবার রিডান্ডেন্স, 3বার রিডান্ডেন্সি হচ্ছে, রাইট? তাহলে এটাও তো খুব একটা ভালো কাম্য না। এই যে অ্যাডমিনিস্ট্রেশন,
এটাও কি হচ্ছে, রিডান্ডেন্সি হচ্ছে। ফাইন্যান্স, তারপরে আইটি যদি আরো থাকে তখন আরো রিডান্ডেন্সি বাড়বে। তাহলে এই রিডান্ডেন্সি কমানোর জন্য আমরা কি করতে পারি, এটা তো হচ্ছে সেকেন্ড নর্মাল ফর্ম বানালাম, যে এমপ্লয়িকে আলাদা করলাম, ম্যানেজারকে আলাদা করলাম, কিন্তু এটাও তো রিডান্ডেন্সি করতেছে। তাহলে এখন এটার সলিউশনটা কি, এটার সলিউশনটা হচ্ছে এই টেবিলটাকেও আলাদা করে ফেলা। ঠিক আছে, তাহলে সেক্টর নামে আলাদা একটা টেবিল বানালাম, যে টেবিলটা কি করতেছে, সেক্টরকে রিপ্রেজেন্ট করতেছে। তাহলে মানে 1 নম্বর আইডি দিয়ে অ্যাডমিনিস্ট্রেশন, 2 নম্বর দিয়ে সিকিউরিটি, 3 নম্বর দিয়ে আইটি, 4 নম্বর দিয়ে ফাইন্যান্স। তাহলে এই টেবিলটা আবার এই টেবিলের সাথে কি করতেছে, রিলেশনশিপ মেনটেন করতেছে। কিভাবে, এইটার প্রাইমারি কি এখানে ফরেন কি হিসেবে কাজ করতেছে, কমন একটা কলাম, সেটা কি সেক্টর আইডি। এবার কি বুঝাতে পারছি? তাহলে 4 নম্বর সেক্টরে কি কাজ করতেছে, ডেভিড ডি, তার মানে 4 নম্বর সেক্টর কি ফাইন্যান্স। তার মানে আমার আর কিন্তু এই নামটা বারবার কি করতেছি না, রিডান্ডেন্সি করতেছি না, আমার খালি আইডিটা রিডান্ডেন্সি হচ্ছে। সো এইটাকে আর কমানো পসিবল না, যার কারণে আমরা 3 নর্মাল ফর্মে থেমে গেলাম। কিন্তু যদি এটা আরো বড় একটা হচ্ছে টেবিল হইতো, এবং আরো যদি অনেকগুলো টেবিলের সংমিশ্রণ থাকতো, তাহলে এটা 4, 5, 6 এভাবে যাইতে পারতাম। ঠিক আছে, তো আমরা সাধারণত 6 নর্মাল ফর্ম পর্যন্ত যাইতে পারি। তা আমাদের এখানে তো আর কোনো কিছু ছোট করার নাই, যার কারণে আমরা থার্ড নর্মাল ফর্মেই নর্মালাইজ করে ফেলছি। তো এটা হচ্ছে আমার এই টেবিলের জন্য সর্বোচ্চ নর্মাল ফর্ম। ক্লিয়ার? তাহলে সেক্টর এবং ম্যানেজারকে আমরা কি করতেছি, ফরেন কি দিয়ে তা এমপ্লয়ির সাথে একটা সম্পর্ক তৈরি করছি। তাহলে এই যে রিলেশনশিপ তৈরি করলাম, এটাকে আমরা বলতেছি স্কিমা। এটাই কি বলতেছি, স্কিমা। তাহলে এই যে টেবিল, ম্যানেজার টেবিল, সেক্টর টেবিল আর এমপ্লয়ি টেবিল, এই তিনটাকে আমরা টেবিলের আর একটা নাম আছে, এটার নাম হচ্ছে এনটিটি। বুঝতে পারছি? তাহলে আমরা এনটিটিতে কনভার্ট করে দিলাম। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা নো এসকিউএল সম্পর্কে একটু জানি। নো এসকিউএল আর ডিবিএমএস, আরডিবিএমএস, এই দুটোর মধ্যে পার্থক্য কি দেখি। বলতেছে যে এখানে কি করতেছি আমরা, একটা রিলেশনশিপ মেনটেন করতেছি এমপ্লয়ি টেবিল এবং ম্যানেজার টেবিলের মধ্যে। তা আমাদের এখানে ফিক্স একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে, যার কারণে আমরা নির্দিষ্ট একটা কলামের ভিতরে নির্দিষ্ট একটা ডেটা ছাড়া আর কিছু দিতে পারি না। তার মানে আমার এই যে আরডিবিএমএসটা আছে, সেটা একটা ফিক্স একটা স্ট্রাকচারের মধ্যে আটকে থাকে। তো এটাতে কি হয়, আমার নতুন নতুন কোনো ডেটা যদি আসে, তাহলে ওটাকে স্টোর করা আমার জন্য কঠিন হয়ে যায়। কিভাবে কঠিন হয় এটা যদি আপনাদেরকে বুঝাতে চাই, তাহলে নো এসকিউএল কনসেপ্টটা আগে বুঝি। তো নো এসকিউএল কনসেপ্টটা হচ্ছে যে আমার ডাটাবেজের ভিতরে ডাটা কালেক্ট করব। ঠিক আছে, এটা একটা উদাহরণ দিয়ে বুঝলে বুঝতে পারবেন। সেটা হচ্ছে আমাদের যে বড় বড় জায়ান্ট কোম্পানিগুলো আছে, তাদের যে ডেটাগুলো আছে, যেমন গুগল, ফেসবুক, তারপরে হচ্ছে আপনার এই যে নেটফ্লিক্স, এরা যখন কোনো ডেটা রাখতে যায়, তখন কিন্তু চিন্তা করেন যে আমাদের ফেসবুকে এক একজনের এক একটা প্রোফাইল আছে। তাহলে একটা ডেটাবেজের ভিতরে সবার প্রোফাইলগুলো থাকবে। তাহলে ধরেন এটা আমার প্রোফাইল, এটা আপনার, এটা আরেকজনের। তো যারা হচ্ছে মনে করেন প্রতিদিন পোস্ট দেয়, ভিডিও হোক, অডিও হোক, তারপরে হচ্ছে আপনার এটা কি বলে, ইমেজ হোক, ঠিক আছে, তারপরে হচ্ছে লিখা পোস্ট হোক, সে যেভাবেই হোক, সে তার আইডিতে কিন্তু অনেক কিছু পোস্ট করতেছে। তার মানে ওর যত ডেটা হবে, আমার কি অত ডেটা হবে? ধরেন আমি কিছুই পোস্ট করি না, আমি 10 দিনে একটা পোস্ট করি, দেখা যাচ্ছে মাসে একটা পোস্ট করি। তাহলে আমার ডেটা আর আরেকজনের ডেটা তো সেম হবে না। তাহলে টেবিল যদি বানায় রাখি আর টেবিলে যদি বলি যে এই কলাম বরাবর সবার ডাটা থাকবে, তাহলে আমার যে ডেটাটা, এই ডেটাটা তো ফাঁকা থাকবে। তো তাহলে আমার জন্য তো অলরেডি কি করছে, রেকর্ড রাখার জন্য একটা টেবিল বানানো আছে, এবং আমার ওখানে কিছু ক্রেডেনশিয়ালও দেওয়া আছে। তো তাহলে আমি যে জায়গাতে ডেটা রাখতেছি না, আরেকজন ডেটা কিন্তু রাখতেছে, তার মানে ওর সাথে সাথে আমারও রেকর্ড কিন্তু বাড়তেছে। কিন্তু আমার রেকর্ড কেমনে বাড়তেছে, ফাঁকা, কারণ আমি তো কোনো পোস্ট করি না। তো তখন আমার যে জায়গাটা, এই জায়গাটা দখল করে করে তাদের জায়গাগুলা কি হয়ে যায়, অকুপাইড হয়ে যায়। তো তখন দেখা যাচ্ছে যে আমার ডেটা নাই, কিন্তু আরেকজনের ডেটার কারণে আমার ডেটাও ঢুকতেছে, আরেকজনের ডেটাও ঢুকতেছে, এইভাবে সবার ডেটা একসাথে ঢুকতেছে। কিন্তু কারো ফাঁকা ঢুকতেছে, কারো পোস্টে ঢুকতেছে। তো তাহলে এইভাবে যদি আমরা ডিবি মানে আরডিবিএমএস এর মাধ্যমে যদি ডেটা রাখতে যাই, তাহলে ফাঁকা জায়গার পরিমাণ বেড়ে যায়। তখন আমাদের কি হয়, এই ফাঁকা জায়গায় রিডান্ডেন্সি বাড়ার কারণে তাদের কস্ট বেশি আসে। ঠিক আছে,
তো তখন এই কনসেপ্টটা আসছে নো এসকিউএল কনসেপ্ট, যে আমরা আর এইভাবে রাখবো না, আমরা কি করব, ডকুমেন্ট আকারে ডেটা রাখবো। যার যত ডকুমেন্ট হবে সে ওই ডকুমেন্ট অনুযায়ী ডেটা দিবে, তারপর ডেটাবেজে রাখবো। আমরা আর হচ্ছে ওইভাবে টেবিল আকারে ডাটা রাখবো না, যে থাকলেও দিব না থাকলেও দিব, এরকম না। ঠিক আছে, তাহলে এসকিউএল এর ডাটা দেখতে কেমন হয় সেটা দেখি, আর নো এসকিউএল এর ডাটা কেমন হয় দেখি। এটা হচ্ছে টেবিল যেটা এসকিউএল এর কাজ করে, আর এটা হলো নো এসকিউএল যেটা অনেকটা জেসন ডাটার মতো কাজ করে, ডিকশনারির মতো কাজ করে। তো এই নো এসকিউএল ডাটাটা এইভাবে রাখা হয়। ঠিক আছে, তো দেখেন আমার যদি হচ্ছে আইডি এটা হয়, নেম যদি হয় এটা, ফোন নাম্বার এটা, ডেজিগনেশন এটা, অনেকে তো তারপরে বুকস এই দুটো আছে, তো অনেকে তো এই বুকস থাকবে না, তো তাহলে ওই জায়গাটা আমার কমে গেল, তাহলে এটা ডকুমেন্ট আকারে থাকলো। ঠিক আছে, একটা ডকুমেন্টের ভিতরে একজনের ডেটা, আর এটাতে কি হচ্ছে, এখানে আমার মাল্টিপল কলাম ইউজ করতে হচ্ছে। যদি আমার এই কলামটা এখানে না ইউজ হয় তাহলে ওই জায়গাটা আমার ফাঁকা থাকতেছে, তো ফাঁকা থাকলেই তো আমার জায়গা দখল করতেছে, তখন আমার কস্ট বেড়ে যাচ্ছে। বুঝতে পারছি? এই হচ্ছে আমাদের নএসকিউএল আর এসকিউএল এর মধ্যে পার্থক্য, এবং ডিবিএমএস এবং আর ডিবিএমএস এর মধ্যে সম্পর্ক। ঠিক আছে, এখন কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন এই স্লাইড থেকে। এনিওয়ান? যারা যারা বুঝছেন তারা হাত তুলেন দেখি। ওকে, গুড, ভালো। তাহলে আপনারা যে বুঝছেন এটা আপনাদের রিয়েল লাইফে অনেক জায়গায় কাজে লাগবে। ঠিক আছে, এখন আমরা চলে যাব আমাদের আর একটা ইয়াতে। এখন অন্যান্য স্টুডেন্টদের আমি হচ্ছে, আচ্ছা আপনাদের হাতগুলো নামাই নাই। আচ্ছা, অন্যান্য স্টুডেন্টদের আমি হচ্ছে ডাটাবেস ডাউনলোড করে তারপরে দেখাই। ঠিক আছে, তা আমি আপনাদের ডাটাবেস ডাউনলোড করে দেখাবো না, আমি জাস্ট উপর থেকে বলবো যে কিভাবে ডাউনলোড করবেন, কারণ আপনারা ডাউনলোডে এক্সপার্ট। ওকে, সিএসসির স্টুডেন্ট, অন্তত গান ডাউনলোড করে তো খাইতে হইতে পারবে লাগবে নাকি। সো আপনাদের আর ডাউনলোড আলাদাভাবে দেখাবো না, বাট আমি ওয়েটা দেখাই দিচ্ছি। তা আপনি ডাব্লিউ3 তে যান। ডাব্লিউ3 তে এখানে দেখবেন পোস্টগ্রেসকিউএল নামে আমাদের একটা অপশন আছে, পোস্টগ্রেসকিউএল, এখানে ক্লিক করবেন। এখানে আপনাকে ইনস্টলেশনটা দেখাই দিচ্ছে, এই যে ইনস্টলে ক্লিক করলে দেখাই দিবে। তা আপনাকে এই যে ডাউনলোড পোস্টগ্রেসকিউএল এ এই লেটেস্ট ভার্সনটা ডাউনলোড করতে হবে, এটা বলেই দিছে। তো এটা কি আপনি করবেন, আপনি চলে যাবেন পোস্টগ্রেসকিউএল ডাউনলোডে। ডাউনলোডে ক্লিক করেন, ডাউনলোডসে ক্লিক করেন, এই উইন্ডোজে ক্লিক করেন, এই যে এখানে ডাউনলোড দিয়ে ইনস্টল হয় এখানে ক্লিক করেন। এরপরে দেখেন ওই যে ওখানে যে ছবিটা দেখছেন ওইরকমই এখানে চলে আসছে, এই যে উইন্ডোজ 86, এটাকে ডাউনলোড করতে হবে। ঠিক আছে, তো এখানে ক্লিক করা মাত্রই ডাউনলোড স্টার্ট হয়ে যাবে। দেখেন ডাউনলোড স্টার্ট হয়ে গেছে, আমার অলরেডি করা আছে, আমি এগুলো করব না। ওকে, আচ্ছা, গেল। এটা ডাউনলোড হলে কি করব, ডাউনলোড হলে ডাবল ক্লিক করে ওপেন করবেন, ওপেন করার পরে এরকম একটা অপশন আসবে, তা আপনি নেক্সট করে দিবেন। ঠিক আছে, নেক্সট করার পরে আপনি আবার নেক্সট করবেন। নেক্সট করার পরে এরকম একটা অপশন আসবে, এই রকম যখন অপশন আসবে 100% খেয়াল রাখবেন যে স্ট্যাক বিল্ডার যেন আনচেক থাকে। বুঝতে পারছি, স্ট্যাক বিল্ডার কি থাকবে, আনচেক থাকবে। আনচেক থাকার পরে নেক্সট করবেন। ঠিক আছে, নেক্সট করলে এরকম অপশন আসবে, আবার নেক্সট করবেন। এইখানে পাসওয়ার্ড দেওয়ার সময় অ্যাডমিন অ্যাডমিন দিবেন। ওকে, আপনারা অন্য কোনো পাসওয়ার্ড দিলে পরে ভুলে যাইতে পারেন, আর যদি ভুলে যান তখন এই ডাটাবেসটা রিসেট করা অনেক কঠিন। ঠিক আছে, অনেক ঝামেলা করে। সো আপনারা অ্যাডমিন অ্যাডমিন পাসওয়ার্ড দিয়ে নেক্সট করে দিবেন। এরপরে যে পোর্টটা আছে 5432 এটাই ডিফল্ট থাকবে। এরপরে যে লোকেশনটা দেখাবে ওটা আপনি নেক্সট করে দিবেন। ফাইনাল চেকে আপনাকে বলবে যে এগুলো এগুলো হচ্ছে, যে আমার পোর্ট এইটা, এখানে ডাউনলোড হবে, এখানে এই হবে, আপনি জাস্ট নেক্সট করে ডাউনলোড স্টার্ট করে দিবেন। নেক্সট, এই যে ডাউনলোড স্টার্ট, এটা ডাউনলোড হইতে মোটামুটি প্রায় 10-15 মিনিট লাগতে পারে। সো ভয় পাওয়ার কিছু নাই যে এত ডাউনলোড হচ্ছে এত স্লো, আমার কম্পিউটার স্লো কিনা। তো কোনো ভয় পাওয়ার কিছু নাই, ডাউনলোড হইতে থাকবে, হইলে এখানে একটা ফিনিশ বাটন আসবে, ফিনিশে ক্লিক করবেন, বাস কাজ শেষ। তাহলে এটা দেখে দেখে করতে যদি না পারেন তাহলে আসলে আমার আর আপনাদেরকে শেখানোর মতো কিছু নাই। ঠিক আছে,
তো যদি আপনার ইনস্টল হয়ে যায় তাহলে আপনারা দুইভাবে PostgreSQL কে ইউজ করতে পারেন। একটা হলো কি এসকিউএল সেল দিয়ে, এটা হচ্ছে এসকিউএল সেল। আপনি আপনার এই যে যেই জায়গাতে হচ্ছে সার্চ করেন ওখানে এসকিউএল সেল লিখে সার্চ করলে আপনি এরকম একটা কমান্ড প্রম্পট পাবেন, এসকিউএল সেল। এনে ক্লিক করলে এরকম একটা কমান্ড প্রম্পট পাবেন। পাওয়ার পরে আপনাকে কি কি করতে হবে সেটা বলে দিছে। কি বলছে যে লোকাল হোস্ট আমার আসছে, ওকে। এরপরে এন্টার, কোনো কিছু না লিখে এন্টার দিতে বলছে, আমি দিয়ে দিলাম। এরপরে ডাটাবেজের পরে এখানে কি খুঁজে আসছে, আসছে না? হ্যাঁ আসছে। এরপরে ডাটাবেজেও কিছু লেখে না, এন্টার মারছে, তাহলে আমিও এন্টার মারলাম। এরপরে বলছে যে 5432 আসছে না? তারপরে এখানে দেখেন 5432 কিছু লেখে নাই, তাহলে আমিও লিখলাম না। এরপরে ইউজার নেম পোস্টগ্রেস, ওকে। পোস্টগ্রেসের পরে এরকম পাসওয়ার্ড আসছে, তার মানে এখানেও কিছু লেখে নাই, তাহলে আমি এখানেও দেখলাম। এইখানে পাসওয়ার্ডে অবশ্যই অবশ্যই ওই যে আমি অ্যাডমিন লিখছি, আপনি কি লিখবেন লেখেন, বাট অ্যাডমিন লিখলে ভালো। অ্যাডমিন কথাটা লিখলে এন্টার দিলে এটা কি হয়ে যাবে, কানেক্ট হয়ে যাবে। তো এখানে অ্যাডমিন যখন লিখছি তখন মনে হয় না যে লিখছি, ঠিক আছে, বাট ওখানে কিন্তু লেখা উঠতেছে, এটা মাথায় রাখবেন। সো আপনি আপনার মতো করে পাসওয়ার্ড দিয়ে এন্টার দিয়ে দিবেন, বাস এই পর্যন্ত চলে আসবেন। চলে আসলে যদি এখানে ভার্সন কন্ট্রোলটা দেখতে পারেন, এই যে এই সিলেক্ট ভার্সন, তাহলে বুঝবেন আপনার ইনস্টল ঠিক আছে। তার মানে এই যে ভার্সন চলে আসছে, ওকে। তো এটা হচ্ছে কি এসকিউএল সেল দিয়ে কিভাবে ডাটাবেজের সাথে কাজ করা যায়। এখানে আপনি টেবিল ক্রিয়েট করা, ইয়া করা সব করতে পারবেন, বাট আমরা সেল দিয়ে কাজ করব না, আমরা করব ইউআই দিয়ে। তো ইউআই দিয়ে কিভাবে করব, এটা কেটে দিলাম। চলে যাব পিজি অ্যাডমিন 4-এ, এটা হচ্ছে ইউআই দিয়ে করা, ঠিক আছে। তাহলে আপনাকে সার্চ করতে হবে পিজি, আমার চলে আসছে পিজি অ্যাডমিন 4, এটিকে ক্লিক করব। এটা ওপেন হইতে একটু সময় লাগবে, আমরা একটু নীরবতা পালন করি। ভালো সময় নিচ্ছে, আমার পিসি স্লো হয়ে গেছে। আচ্ছা, আপনাদের কি এগুলো দেখানো হয়েছিল এর আগে? একজন উত্তর দিলেই তো হয়, কেউ উত্তর দিবেন না যদি ভুল উত্তর। আচ্ছা ঠিক আছে। প্রথম, সেকেন্ড না থার্ড মানে? প্রথমটা, লেটেস্ট ভার্সন। পরের দুইটা মানে কি বড়? আরে ওটা ইনস্টল করার পরে ওইটাতে যাবা দাদা। ওটা হচ্ছে ওটা হচ্ছে কমান্ড প্রম্পট দিয়ে ডাটাবেজের সাথে কাজ করা যায়, কিন্তু আমরা ওটা দিয়ে করবো না, ওটা যে করা যায় সেটা দেখালাম। আর এই যে সফটওয়্যার আছে এই টুলটা দিয়ে আমরা কাজটা করবো মেইনলি, বুঝতে পারছি। তো ওইটা দিয়েও করা যায়, তো সেটা বুঝাইছি। এখন ওখানে যে পাসওয়ার্ডটা দিয়ে রাখবেন এইটা ওইখানে পাসওয়ার্ডটা লাগবে, নাহলে ঢুকতে পারবেন না। তো আমি আমার পাসওয়ার্ড দিয়ে দিলাম। আচ্ছা, বললামই তো রে বাবা, সবই একই। মাইএসকিউএল বলেন, পোস্টগ্রেসকিউএল বলেন, এসকিউএল লাইট বলেন, সবই, ওরাকল বলেন, মতো বলে কিছু নাই, সব এক, ঠিক আছে। একটা ওপেন সোর্স আর একটা পেইড। আমরা যেটা করতেছি এটা হলো ওপেন সোর্স, ফ্রি, বুঝিয়াছো? আচ্ছা, এখানে দেখেন আমার একটা সার্ভার আছে, সার্ভারের মধ্যে PostgreSQL 18 আমার সার্ভারটা দেওয়া আছে, ওকে।
এর ভিতরে ডাটাবেজেস আছে। আমার এই ডাটাবেজের ভিতরে 5টা ডাটাবেস বানানো আছে, ঠিক আছে? 5টা, দেখেন 1 2 3 4 5টা ডাটাবেস বানানো আছে। এখন আপনাদের জন্য আরেকটা বানাবো। কিভাবে বানাবো? এই ডাটাবেজের মধ্যে রাইট ক্লিক করব, ক্রিয়েটে ক্লিক করব, এরপরে এখানে ক্লিক করব, ক্লিক করে লিখলাম IUBAT, ইউনিভার্সিটির নাম ঠিক আছে? আচ্ছা, DS IUBAT ডাটা সায়েন্স, ওকে। সেভ, সেভ দিলে এই নামে একটা ডাটাবেস তৈরি হয়ে যাবে। দেখেন এই যে ডাটাবেস তৈরি হয়ে গেছে। এই ডাটাবেসের ভিতরে স্কিমা আছে। আমরা জানি স্কিমা কি, মাল্টিপল টেবিলের রিলেশনশিপ। তাহলে এখানে টেবিলসও আছে, এই টেবিলের মধ্যে টেবিলের রিলেশনশিপ থাকবে। তো এটা তো মাত্র ডাটাবেসটা বানালাম, এখন আমাদেরকে কি করতে হবে? টেবিল বানানো শিখতে হবে। এই টেবিল বানানোর জন্য আমাকে কি করতে হবে? এসকিউএল এ কমান্ড লিখতে হবে। তো এসকিউএল এ কমান্ড যে লিখবো সেটা বসাবো কোথায়? তো বসানোর জন্য এরকম আমাদের কোয়েরি টুল আছে, এই টুলগুলোতে ইউজ করতে হবে। তো এখন আমার এই ডাটাবেজের জন্য একটা কোয়েরি টুল ওপেন করতে হবে। সেটা কিভাবে? এটা সিলেক্ট থাকা অবস্থায় এখানে কোয়েরি টুল নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করব। ক্লিক করলে আমার একটা কমান্ড দেওয়ার অপশন চলে আসবে। এইখানে কমান্ড দিয়ে রান করলে আমার আউটপুটটা নিচে দেখাবে। তো এখন আমরা কি করতে চাই? একটা টেবিল বানাইতে চাই। তো একটা টেবিল বানানোর জন্য আমাদের এখানে অলরেডি কোড কসের লেখা থাকার কথা। আচ্ছা, এগুলো এখানে দেখো, দেখেন, দেখে লেখেন। তো আমরা এখন একটা টেবিল ক্রিয়েট করব। তো টেবিল ক্রিয়েট করতে গেলে আমাদের এখানে কি বলতেছে যে এই কোডটা ইউজ করতে। তো এটা হলো এসকিউএল এর একটা কোড, লিখে আমরা এখানে জাস্ট পেস্ট করে দেখি কি হয়। তো এখানে পেস্ট করলাম। পেস্ট করার পরে আপনাদের যে প্রথম প্রবলেমটা ধরা পড়বে, মানে আপনাদের মনে হবে, সেটা হচ্ছে এই ক্রিয়েটার টেবিল, এই দুটো তো বড় হাতের আছে, সবগুলা লেটার বড় হাতের। আমাদের কি বড় হাতেরই লিখতে হবে? না, এটা হচ্ছে কেস ইনসেনসিটিভ। এসকিউএল কি কেস ইনসেনসিটিভ, বড় হাতের ছোট হাতের ম্যাটার করে না। যেহেতু ওরা বড় হাতে লিখে নিয়ে আসছে, আপনি চাইলে এখানে ছোট হাতেরও লিখতে পারেন। ক্রিয়েট টেবিল, ক্রিয়েট টেবিল কাকে বানাবো তার নামটা দিতে হবে। তার মানে এখানে টেবিল নেম, টেবিল নেম দেওয়ার পরে এই টেবিলটা যে বানাবো, এই টেবিলের মধ্যে কলামগুলো কি কি হবে সেই মানে বিবরণগুলো দিতে হবে, ডিটেলসটা দিতে হবে। সেটা কিভাবে দিব? একটা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে। তাহলে এই টেবিলটা বানাবো, এই টেবিলটার ভিতরে যে টেবিল মানে কলামগুলো থাকবে সেই কলামগুলোর নাম দিয়ে দিলাম, ঠিক আছে? তারপরে এই কলামগুলো যে নামগুলো দিচ্ছি, এই কলামের নামগুলো দেওয়ার জন্য আমাকে এখানে কিছু রুলস ফলো করতে হবে। সেটা কি? আমার কলামের নাম হচ্ছে ব্র্যান্ড, কিন্তু এই ব্র্যান্ডের নামটা যে রাখবো, রাখার জন্য আমার কি লাগবে? ডাটা টাইপ লাগবে। তো আমাদের পাইথনে তো এটা ডাইনামিক ছিল, বাট সি প্রোগ্রামিং এ কি আগে থেকে ডিফাইন করা লাগতো? আমাদের এখানেও ডিফাইন করা লাগবে। বাট ওইখানে যখন আমরা একটা নাম লিখতাম তখন নাম ছিল স্ট্রিং, বাট এইখানে যখন আসবো তখন লিখতে হবে ভ্যারিয়াস ক্যারেক্টার বা ভার্চার, এটা লিখতেই হবে। তো ভার্চার কেন দিব? যদি আমার স্ট্রিং টাইপের ডাটা হয় তাহলে ভার্চার দিব, এবং কতগুলা ক্যারেক্টার এটাতে নিবে সেই কয়টা ক্যারেক্টার দিব। 255 আছে, আপনি চাইলে 10টা দিতে পারেন, 20টা দিতে পারেন, 30টা দিতে পারেন। আপনার ইচ্ছা যে নামটা কত বড় হইতে পারে সেইটার উপর ডিপেন্ড করে আপনি আপনার একটা নাম্বার দিবেন, ঠিক আছে? তাহলে ওই কয়টাই সে ক্যারেক্টার নিবে, ওকে। তা আমরা চাইলে এখানে ব্র্যান্ডের নাম তো 50 ক্যারেক্টার দিলাম, সমস্যা নাই। এরপর মডেল, মডেলও তো সেম নাম, তাহলে ওটার ক্যারেক্টার কি হবে? ভার্চার। আর হচ্ছে 255 কি ইউনিট, ঠিক আছে? যে কতগুলা ক্যারেক্টার এখানে ধরবে। এরপরে আছে ইয়ার, ইয়ারটা ইন্টিজারে দেওয়া হয়েছে, তার মানে এর কোনো আর কয়টা কি কিছুই দেওয়া লাগবে না, ঠিক আছে? ক্লিয়ার? এরপরে দেখেন এখানে একটা কোলন আছে, কোলনটার মানে হচ্ছে আমার এখানে কন্ডিশন দেওয়া বা আমার যা কিছু লেখা সব শেষ, তুমি এখন এটাকে ক্লোজ করতে পারো। তার মানে এই টার্মিনেটর সাইনটা ইউজ করি ক্লোজ করার জন্য, ঠিক আছে? তো তাহলে ক্রিয়েট টেবিল কার্ডস, কার্ডসের ভিতরে হচ্ছে ব্র্যান্ড আর মডেল ইয়ার আছে তিনটা। এই তিনটাকে আমরা এখন কি করব? টেবিলে বানাবো, ঠিক আছে? বানানোর জন্য আমরা কি করব? এখানে জাস্ট ক্লিক করব। ক্লিক করলে এখানে দেখাচ্ছে কোয়েরি রিটার্ন সাকসেসফুলি ইন 130 মিলি সেকেন্ড। তার মানে 130 মিলি সেকেন্ডে আপনাকে অ্যান্সারটা দিয়ে দিল যে হ্যাঁ একটা টেবিল বানানো হয়েছে।
সবাই ক্লিয়ার? আচ্ছা, এখন যে টেবিলটা বানালাম এই টেবিলটা দেখতে হবে না? সো এটা দেখার জন্য আমাদের একটা রুলস আছে, সেটা নাম হচ্ছে, যেমন পাইথনে যখন আমরা দেখতে গেলাম তখন আমাদের কি লিখতে হয়েছে, প্রিন্ট। তো এখানে যখন দেখতে যাব তখন বলতে হবে সিলেক্ট। সিলেক্টের পরে কোন কোন কলামগুলো দেখতে চান সেই কলামের নামগুলো দিবেন। আর যদি সবগুলো কলাম দেখতে চান তাহলে ওই কলামের নামটা এখানে দিয়ে দিতে হবে স্টার। তার মানে আপনি যতগুলো কলাম আছে সব দেখতে চান। ফ্রম, ফ্রম কোথায় থেকে? আমাদের স্টুডেন্ট টেবিল বা যে টেবিলটা আপনি বানাইছেন, রাইট? তা আমরা কার্স বানাইছি, তাহলে এখানে লিখবো কার্স। এরপরে যদি হচ্ছে আমরা এখানে দেই তাহলে কার নামে বানাইছি মনে হয়, ঠিক আছে। আচ্ছা, টেবিল কি বানাইছি না? একটু আগেই তো বানাইলাম। আচ্ছা, ক্রিয়েট টেবিল দেওয়ার পরে রান করলে টেবিল তো ক্রিয়েট বলতেছে। IUBATDS, IUBATDS। যে আচ্ছা, কার্স দিয়ে দিছি, ঠিক আছে। হ্যাঁ, এস দিছিলাম। আচ্ছা, এখন কার্স দেই, আসছে, ঠিক আছে। তাহলে এই সিলেক্ট দিয়ে আমরা কি করতে পারি, কোন কোন কলামগুলো দেখবো আর কোন টেবিলে সেটা বলে দিতে পারি। সিলেক্ট আর হচ্ছে স্টার ফ্রম কার্স, তার মানে হচ্ছে তুমি দেখাও কাকে, স্টার মানে সবগুলো কলামকে, ব্র্যান্ড, মডেল, ইয়ার, ফ্রম কার্স থেকে, কার্সের ভিতরে যত মানে ডেটা আছে সব দেখাও, ঠিক আছে। কিন্তু আমার তো কোনো ডেটা নাই, তাহলে আমরা এই ডেটাগুলোকে কি করবো, ইনসার্ট করব। তাহলে ইনসার্ট করার জন্য আমাদের একটা কমান্ড আছে, ইনসার্ট ইনটু। তাহলে আমরা ইনসার্ট ইনটুতে যাই। ইনসার্ট ইনটুতে যা দেখি যে এখানে ইনসার্ট ইনটু একটা কোড লেখা আছে, এই কোডটাকে দেই। কোড দিয়ে দিলাম, এখানে কিভাবে কি লিখছে এটা দেখি। বলছি ইনসার্ট ইনটু কার্স, কার্সের ভিতরে ঢুকাবো। আচ্ছা, আমাদের এখানে ব্র্যান্ড, মডেল, ইয়ার্স, এই তিনটার ভিতরে ডেটা ঢুকাবো, এই জন্য বললাম ভ্যালুস গুলা কি হবে, ফোর্ড মাস্টারিং 1964, এবং ফোর্ড যাবে ব্র্যান্ডের ভিতরে, মাস্টারিং যাবে মডেলের ভিতরে, আর 1964 যাবে ইয়ারের ভিতরে। এখন যদি ক্লিক করি তাহলে দেখবেন, আচ্ছা, কার্স, ইনসার্ট, সবই তো ঠিক আছে। তাহলে ঢুকে গেছে, রাইট? স্পেসের কারণে ঢুকতেছিল না। সবাই ক্লিয়ার? একটা ডেটা ঢুকালাম, এবার যদি আমরা ডেটাটা দেখতে চাই আবার ঢুকাই, ঠিক আছে। ঢুকানোর পরে আমরা যখন আবার রান করলাম তখন আউটপুট দেখা দিছে। আমরা চাইলে অন্যভাবে আউটপুটটা দেখতে পারতাম, সেটা কিভাবে, সিলেক্ট অল ফ্রম কার্স থেকে। ওকে, আমাদের ডেটা দেখতে পাচ্ছি। আমরা চাইলে এখানে মাল্টিপল ডেটা ইনসার্ট করতে পারতাম। কিভাবে দেখেন, আমাকে এখানে একটা লাইনের ডেটা দিছে। আমি যদি চাই মাল্টিপল ডেটা দিতে, ধরেন ফোর্ড আছে, আমরা এখানে নামটা চেঞ্জ করে দিলাম, একটা দিলাম ফোর, একটা মাস, একটা 1964, তো এটাও চেঞ্জ করে দিয়ে 5 দিয়ে দিলাম, ঠিক আছে। এরপরে আমরা কি করব, আমরা চাইলে কমা দিয়ে সেম ডাটাটাকে আবার এখানে রিপিট করতে পারি, ঠিক আছে। সেম ডাটা কি করতে পারি, রিপিট করতে পারি। সেটা কিভাবে, আর লাস্টের যে ডাটা থাকবে ওটাতে আমার কি করা যাবে না, কমা দেওয়া যাবে না, ঠিক আছে। তাহলে মাল্টিপল ভ্যালু আমরা এইভাবে দিতে পারি। তো এটা 65 আছে, এটা
70 দিয়ে দিলাম, মাস্ট্যাং। দিলাম বিএমডাব্লিউ। তাহলে এখানে আমার দুইটা ডেটা, এরকম আপনি কমা দিয়ে আরো ডেটা দিতে পারেন, ঠিক আছে। তা আমরা এখন কি করব, জাস্ট রান করব, তাহলে দেখবেন দুইটা ডেটা ইনসার্ট হয়ে গেছে। তাহলে মাল্টিপল ভ্যালু আমরা কি করতে পারি, ইনসার্ট করতে পারি। এরপরে যদি আমরা দেখি ফুল ডাটাটা, কার্স, এখন ফুল ডাটা দেখাচ্ছে, রাইট, ক্লিয়ার। তাহলে এইভাবে আমরা ক্রিয়েট করতে পারি, ইনসার্ট করতে পারি, আবার এটা রিডও করতে পারি। এখন আপনাদের ফেস ডাটা শেষ, অ্যাড কলাম, একটা কলাম যদি এক্সট্রা অ্যাড করতে চাই তাহলে কি লিখবো, অল্টার টেবিল, টেবিলের নাম, অ্যাড করব, যে কলামটা লিখবো সেই কলামের নাম আর কোন ডাটা টাইপ হবে সেই ডাটা টাইপ, তাহলে শেষ। এটা এইভাবে করবেন আপনারা। আপডেট, আপডেটে কি, আপডেট একটা কিওয়ার্ড আছে সেট, আপডেট কার্স সেট, যে কলামের নামটা আপনি সেট করবেন সেটা, আর হোয়ার ক্লজটা দিয়ে আমরা কি করবো এটা। আচ্ছা, এটা আমরা আপডেট করে দেখাই, কিভাবে করে দেখাবো। এই যে আমরা এখানে যে কমান্ডগুলো লিখতেছি এগুলোকে কুইরি বলে, ঠিক আছে। ধরেন আমরা মডেলের নাম আছে কি, ব্র্যান্ডের নাম ফো আছে, তাহলে আমি এখানে বলবো ব্র্যান্ড, ব্র্যান্ডের ভিতরে যার ভ্যালু ফো আছে, এফ ও। আচ্ছা, ব্র্যান্ডের ভ্যালুটা আমরা দিব কি, ফো আছে, আমরা এটাকে ফ্লাওয়ার দিয়ে দিলাম, ঠিক আছে। ব্র্যান্ডের জায়গায় এখানে কি আসবে, ফো এর জায়গায় ব্র্যান্ড ফ্লাওয়ার আসবে। আর ব্র্যান্ডের ভ্যালু এই যে ফোকেই তো চেঞ্জ করবে, তাহলে আমাকে এখানে বলে দিতে হবে ফো। তাহলে হোয়ার, এখানে ব্র্যান্ডের ভ্যালু যদি ফো হয় তাহলে সেখানে সেট করবা কাকে, ব্র্যান্ডের ভিতরে ফ্লাওয়ারকে সেট করবা, ওকে। ব্র্যান্ডের ভ্যালু সেট করবো ফ্লাওয়ার, তো সমস্যা কোথায়, দিয়ে দিছি, ঠিক আছে। এখন আমরা কি করব, আবার আমরা যদি এটাকে শো করতে চাই তাহলে আমাকে তো কি করতে হবে, সিলেক্ট করতে হবে, কার্স করতে হবে। তো দেখেন আমার সব ডাটা দেখাচ্ছে, এবং ফো এর জায়গায় তো ইয়া হওয়ার কথা ছিল। আচ্ছা, আমরা আবার করি। ও, কার্স টেবিলের ভিতরে ব্র্যান্ড, ব্র্যান্ডকে সেট করো কি দিয়ে, ফেরারি, ঠিক আছে। আর ব্র্যান্ডের, এই ব্র্যান্ডের যার ভ্যালু হচ্ছে ফো, এফ ও, তাকে তুমি কি করো, এই ব্র্যান্ডেরটা সেট করো। তাহলে আমরা যদি রান করি, হইছে। কার্স দিলাম, এন্ড ফো এর জায়গায় দেখেন ফেরারি আসছে। তাহলে এইভাবে আমরা চাইলে কি করতে পারি, ভ্যালু আপডেট করতে পারি, ঠিক আছে। কোনো কলামের ভ্যালু আপডেট করতে পারি। এরপরে অল্টার টেবিল দিয়ে টেবিলের ভ্যালু, মানে আমরা যে স্ট্রিং আছে এটা ইন্টিজার, ইন্টিজারকে স্ট্রিং, এভাবে চেঞ্জ করতে পারি। এরপরে ড্রপ কলাম চাইলে কলাম ড্রপ করতে পারি, জাস্ট খালি বলতে হবে ড্রপ কলাম, অল্টার টেবিল কলাম কার্স ড্রপ কলাম, কলামের নাম, শেষ। ডিলিটে এখানে ব্যাপার আছে মজার, সেটা হচ্ছে আমরা যে ডিলিট করব সেটাকে আগে খুঁজে বের করতে হবে যে কোন ডাটাটাকে আমরা ডিলিট করতে চাই। তো ধরেন যেই ডাটাটা 1970 সালের ইয়ারের, তাকে আমি ডিলিট করব, তাহলে কিভাবে করব, তাহলে আমাকে লিখতে হবে ডিলিট, কোথায় থেকে, ফ্রম কার্ডস, এটাইকেই ক্লিয়ার করে নেই। ডিলিট ফ্রম কার্ডস হোয়ার ব্র্যান্ড
ভলভো, তার মানে যেখানে ব্র্যান্ডের ভ্যালু ভলভো সেই রেকর্ডটা ডিলিট করো। কিন্তু আমি চাই 1970 যার ভ্যালু তাকে ডিলিট করতে, তাহলে সে কার কলামে? ইয়ার। তাহলে আমাকে এখানে লিখতে হবে ইয়ার, আর এখানে দিয়ে দেবো কত? 170, 1970। তাহলে ডিলিট করতে বলতেছি 1970, ঠিক আছে? সাকসেসফুলি ডিলিট হয়েছে। এরপরে আমরা দেখেন আমাদের নাই, কিন্তু 1970 সালের যেটা আছে এটা ডিলিট। ওকে, এইভাবে ডিলিট করলে তাহলে নির্দিষ্ট একটা হোয়ার ক্লজ দিয়ে ডিলিট করলে নির্দিষ্ট একটা রো কোন ডিলিট হবে, কলাম ডিলিট হবে, বাট বাড়ি মানে আমরা পুরো জিনিসটা ডিলিট হবে। তাহলে ওই পুরো জিনিসটা যদি ডিলিট করতে চাই, মানে যত রেকর্ড আছে, তাহলে কিভাবে করব? তাহলে বলবো ডিলিট, ডিলিট করব কাকে? যত রেকর্ড আছে সব। ডিলিট ফ্রম কোথায় থেকে? এটা কি? কার্স? না, এখানে ডিলিট ফ্রম কার্স এতটুকু দিলেই হবে। তাহলে কি হয়ে যাবে? কোনো রোকে আমরা কি কোনো রোকে আমরা নির্দিষ্ট করি নাই, কোনো ডেটাকে নির্দিষ্ট করি নাই যে এটার রোটাকে ডিলিট করো। তা আমরা বলছি ডিলিট ফ্রম কার্স, তার মানে যা আছে সব ডিলিট হয়ে যাবে। দেখেন দুইটা ছিল, দুইটাই ডিলিট হয়ে গেছে। এখন যদি আপনি রান করেন যে আপনার কি কি আছে, দেখেন কোনো ডেটা নাই, তার মানে আমরা ড্রপ করে দিছি। ওকে, এই হচ্ছে ব্যাপার। আমার মনে হয় ডাটাবেজের আপনাদের কি কি দিলাম। আচ্ছা, ড্রপ টেবিলটা দেখাই দেই। ড্রপ টেবিলটা হচ্ছে জাস্ট টেবিল, ড্রপ টেবিল, টেবিলের নাম, তাহলে পুরো টেবিলটা ডিলিট হয়ে যাবে। ঠিক আছে? তা আমার মনে হয় এই ডাটাবেজের ক্রুড অপারেশনটা করে আসেন, এরপরে আমি এখানে দু একটা জিনিস আছে এর সাথে জয়েন জিনিসটা বুঝাই দিব, তারপরে একটা প্রজেক্ট করাই দিব, তাহলে আপনারা কনফিডেন্ট হয়ে যাবেন। ওকে, কার কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারে।